হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের নেদারল্যান্ড ট্রিপের থার্ড ডে আর আজকে আমরা যাচ্ছি জানসে চান বলে একটা জায়গায়। তো সেই জন্য এখন আমরা আমস্টারডাম সেন্ট্রালে আছি আর এখান থেকে বাসে ওই 45 মিনিট মতো লাগবে ওই জায়গাটাতে পৌঁছানো। আমরা এসেছি জানসে চান বলে একটা এখানে কাঠের জুতোর ফ্যাক্টরিতে, কিন্তু প্রচণ্ড হাওয়া, মানে হাওয়াতে দাঁড়াতে পারছি না, ওটা যেন ঠেলে ফেলে দিচ্ছে। বাস থেকে নামার পরেই দেখলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তার সাথে বৃষ্টিও শুরু হয়েছে। তো আমরা বেশ কিছুক্ষণ সেই জন্য এই মিউজিয়ামটার ভেতরে একটু বসেছিলাম, তারপরে এখন বেরিয়েছি একটু এই গ্রামটা ঘুরে দেখার জন্য। আর এই যে সামনের এই ফ্ল্যাগটা দেখলেই বোঝা যাচ্ছে সেদিনকার কত জোরে হাওয়া দিচ্ছিল। নেদারল্যান্ড বা হল্যান্ডের আইকনিক সিম্বলই হলো উইন্ডমিল, আর এদেশে প্রায় 1000-এরও বেশি উইন্ডমিল আছে। তার মধ্যে বেশ কিছু উইন্ডমিল এখনও চালু আছে। আর আমরা এখন যে জায়গাটায় এসছি এখানে তো প্রচুর উইন্ডমিল চারিদিকে, আর একটু কান্ট্রি সাইড বলে হাওয়াটাও অনেক বেশি, তো সেই জন্য মনে হয় এখানে উইন্ডমিলের সংখ্যাও অনেকটাই বেশি। চারিদিকে সবুজ মাঠ, বিশাল জায়গা আর মাঝখানে ক্যানাল, তার উপর দিয়ে ছোট ছোট ব্রিজগুলো বেশ সুন্দর লাগছিল। গ্রামটা সত্যিই খুব সুন্দর। আমরা মোটামুটি সবাই জানি নেদারল্যান্ড ডেয়ারি প্রোডাক্টের জন্য ভীষণ ফেমাস। তো এখন আমরা যাব একটা চিজ ফ্যাক্টরিতে, এখানে চিজ তৈরি করা হয়। এখানে ঢোকার পর প্রথমেই এক খেয়ালে যদি দেখেন পুরো মনে হবে এখানে অরিজিনাল ছাগল গরু সব রাখা আছে। তারপরে একটুক্ষণ পরে খেয়াল করলাম না, এগুলো কোনোটাই অরিজিনাল নয়, সব কিছু এরকম পশম পরিয়ে রাখা আছে। আর ঢুকতে প্রথমেই এখানে একটা রুম আছে যেখানে এখানে কোনো চিজই কিন্তু অরিজিনাল নয়, এগুলো জাস্ট সাজিয়ে রাখা আছে ছবি তোলার জন্য। এই যে এইবার শুরু হলো চিজ ফ্যাক্টরি। এখানে অজস্র চিজ আছে এবং বিভিন্ন রকমের চিজ, এই যে কোকোনাট চিজ, বিয়ার চিজ, প্রচুর রকমের চিজ এখানে রাখা আছে। এগুলো কিন্তু সব অরিজিনাল চিজ, এইগুলো কোনোটাই আর্টিফিশিয়াল নয়। আমরা এখন চিজ ফ্যাক্টরিতে এসেছি, চারিদিকে খালি চিজে ভর্তি। এটা হচ্ছে একটা চিজ, ওপরেরটা এরকম পুরো একদম মানে হার্ড, আর ভেতরেরটা এটা কেটে দিলে ভেতর থেকে একদম মনের মতো বাইরেটা হার্ড, ভেতরটা সফট। আর এদিকে আবার সবাইকে একটু একটু করে চিজ দিচ্ছিল টেস্ট করার জন্য, আর ফ্রিতেই দিচ্ছিল। কিন্তু তখনও জানতাম না এটা যে গোট চিজ, জানলে জীবনেও খেতাম না। ফ্রি এর চিজ পে পুরো মুখেই মনে ছিল ছাগল ছাগল গন্ধ বেরোচ্ছে। এই গোট চিজ আবার নেদারল্যান্ডে ভীষণ ফেমাস, মানে এখানে প্রচুর রকমেরই চিজ পাওয়া যায়। কিন্তু এই গোট চিজটা যে কী বাজে খেতে, মানে অবশ্য অনেকেরই ভালো লাগতে পারে, কিন্তু আমাদের একটুও ভালো লাগেনি। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে আবার একটু বাইরেটা ঘুরলাম। আর এই যে উইন্ডমিল আর সাথে নেদারল্যান্ডের এই ফ্ল্যাগ, এটা মোটামুটি এখানকার পুরো আইকনিক একটা ছবি। মানে এখানকার যে কোনো হল্যান্ড থেকে যে কোনো আপনি ফ্রিজ ম্যাগনেট কিনুন না কেন, এই ছবিটা মোটামুটি থাকবেই থাকবে। আর নেদারল্যান্ডের ওয়েদার নিয়ে তো কিছু বলারই নেই, মানে আমরা যে কদিন ছিলাম প্রচণ্ড হাওয়া, এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি রোদ। তো আমরা বেশ ভালোই ঘুরছিলাম বাইরেটা, তারপরে হঠাৎ প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো। আর এখন আমরা যেখানে ঢুকছি সেটা হচ্ছে কাঠের জুতো তৈরির কারখানা। তো চলুন ভেতরটা দেখি কীরকম হয়। আর যেহেতু এটা একটা মিউজিয়াম, তাই এখানে এরকম প্রচুর পুরনো সমস্ত কাঠের জুতো, মানে ডাচ পিপলরা আগে কীরকম এই কাঠের জুতো পরতো সেগুলোও সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এইগুলো সমস্ত এই পুরনো কাঠের জুতো। এই নেদারল্যান্ড বা হল্যান্ডে একমাত্র দেশ যেখানে কাঠের জুতো তৈরি করা হয়, আর এই কাঠের জুতোগুলোকে বলা হয় ক্লগ। এই ক্লগ ন্যাচারালি ওয়াটার রেজিস্ট্যান্ট। আর নেদারল্যান্ডে যেহেতু এই জলাভূমির সংখ্যা অনেক বেশি, সেই জন্য ডাচ পিপলরা এই ক্লগ পরতে বেশি পছন্দ করত। এই কাঠের জুতো কিন্তু নেদারল্যান্ডে বেশ পপুলার। এখনও নেদারল্যান্ডের ফার্মার্সরা এই কাঠের জুতো পরেই জলাভূমিতে বা মাঠে কাজ করে। হ্যাঁ, কিনে দে আমাকে না, কাঠের জুতো পরে খরম খরম হাঁটবো। আমাকে এটা কিনে দে, লাল জুতো, এই লাল জুতোটা। তো চলুন এবার দেখে নিই এখানে কিভাবে এই কাঠের জুতো তৈরি করা হয়। Good afternoon everyone and welcome to the Wooden Shoe Workshop. I will show and explain how we make wooden shoes and how we made them traditionally.
First of all, I have here a piece of fresh wet poplar wood. We use this kind of wood because when it's fresh and wet, it is easy to cut in, like Dutch cheese. But the taste is different. I don't recommend it. Traditionally, wooden shoes were made by hand. The outside was done with this large knife. And for the inside, they use several sizes of so-called spoon scoops. It took a skilled wooden shoemaker about 2 to 3 hours to make a pair of wooden shoes by hand. But I don't have that many time and not the skills. So I use the machines behind me and copy the sample on the machine. I will make an exact copy. Hard job. Now we have the rough outside of a wooden shoe. I now hollow it out from the inside. Again, same principle. I'm copying the sample on the machine with the so-called spoon wheel. And now we have a hollow wooden shoe. But I am not done yet. There are still 2 parts to cut off: the toe and the heel. We do it traditionally by hand with a large knife. Wooden shoe. On the beginning, I told you it's wet fresh wood we use. Look. I didn't spit in it, believe me. Halfway through it's still water from the tree. Now we let it dry for 3 to 4 weeks, but not in the sun or in the heat, because otherwise the wood will crack. After drying, we can sand it with a sandpaper belt. And after sanding, we have a finished wooden shoe. But I have still a wet one in my hand. So I do a magic trick. And voila! Here is my finished wooden shoe. This is a wooden shoe for a 4-year-old child. It might look big, but wooden shoes are big. This is my big Barbie wooden shoe. Reasons to wear them. First, they're quite strong, officially safety shoes in Netherlands. Second, they're waterproof, so perfect for Dutch rainy weather. And the third reason, the most important one, to wear wooden shoes is because they are very charming, as you can see. We wear them with thick woolen socks for the cushioning and for the warmth, and with 1 finger space between the heel of the shoe and heel of the foot to prevent blistering and to have the right size. Thank you very much for listening. This was my story about wooden shoes. আর এখানে সুভেনিয়ার হিসেবে প্রচুর এরকম কালারফুল ছোট ছোট কাঠের জুতোগুলো বিক্রি হচ্ছে। আমার এত ভালো লাগলো দেখে আমি ছোট লাল জুতোটা নিলাম। যাই হোক, পুরো জায়গাটা আমাদের ঘুরে দেখা কমপ্লিট, আর ভীষণ ভালো লাগলো এখানে এসে, স্পেশালি এই কাঠের জুতো তৈরির জায়গাটা দেখে। তো এখন আমরা আবার ফিরে যাব আমস্টারডাম সেন্ট্রালের দিকে। সকাল থেকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, তাই এখানে এসেই সোজা ঢুকে পড়েছি খাবার দিতে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন 4:30 বাজে। তো আমরা এই দুজনে সবে আমাদের লাঞ্চ, পেট ভরে একদম খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমরা করব ক্যানাল ক্রুজ রাইডিং। বাইরে প্রচন্ড হাওয়া আর তার সাথে তেমনি ঠান্ডা, তো সেই জন্যই মেনলি আমাদের এখনই ক্যানাল ক্রুজ রাইডিং করা। আর এখানে আমাদের পার হেড টিকিট পড়েছিল 20 ইউরো, মানে ওই 1800 টাকা মতো। আর এই ক্রুজ মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো আমাদেরকে পুরো সিটিটা ঘোরাবে। আর 1 ঘন্টা 10 মিনিট এখন প্রচন্ড এই ঠান্ডার হাত থেকেও আমরা রক্ষা পাবো। এখন আমরা ক্রুজে আছি, এটা হচ্ছে যে ক্যানাল ক্রুজ। Amsterdam heeft al sinds de 16e eeuw de grootste Joodse gemeenschap van Nederland. De meeste wonen. এই ক্রুজে করে শুধুমাত্র যে এই পুরো সিটিটা ঘুরবো সেটা কিন্তু নয়, ঘোরার সময় এই শহরের সমস্ত ইতিহাসও আমাদেরকে বলছে। আর এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, বোট স্টাইল রেস্টুরেন্ট। আর জানেন, প্রথম দিকে মানুষজন এই ক্যানালেই বোটের মধ্যেই বসবাস করত, আর তখন কোনো ট্যাক্সও দিতে হতো না, ইলেকট্রিসিটি গ্যাস বিল কিছুই দিতে হতো না। তো সেই জন্য মানুষজন বোটের মধ্যে বসবাস করতেই পছন্দ করত। কিন্তু পরে যখন ট্যাক্স, ইলেকট্রিসিটি সমস্ত কিছু বিল দেওয়া বাধ্যতামূলক হয়ে যায়, তখন এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, আর তখনই ওরা বাইরে বাড়িঘর করে বসবাস করা শুরু করে।
তো চলুন, এতক্ষণ রাস্তার ওপর থেকে চারিদিকটা দেখছিলাম, আর এখন জলের মধ্যে ক্রুজে বসে চারিদিকটা একটু দেখতে দেখতে যাই। এটা হচ্ছে আর্লি 17th সেঞ্চুরির একটা বিল্ডিং, আর এটা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমস্টারডামের হেডকোয়ার্টার ছিল। আর এই যে এই জায়গাটা দেখছেন, এখানেই নাকি সব থেকে বেশি জুইস পিপল বসবাস করত। আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় 75% জুইস পিপলকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়। আর ওই যে দূরে এই বিল্ডিংটা, এটা নাকি চায়নার কোনো একটা বিল্ডিংয়ের আদলে বানানো হয়েছে, আর এটা একটা ফ্লোটিং রেস্টুরেন্ট। এই নেদারল্যান্ড দেশটার 3টে আইকনিক জিনিস হলো টিউলিপ, উইন্ডমিল এবং এই সুন্দর সুন্দর ক্যানাল। আর এই দেশের প্রায় 26% জায়গায় সি লেভেলের নিচে অবস্থিত, সেই জন্যই এই দেশটার নাম নেদারল্যান্ডস, যার আক্ষরিক অর্থ হলো লোয়ার কান্ট্রিজ। আর এই বিশাল বড় বড় সব ক্রুজগুলো বিভিন্ন দেশে যাচ্ছে, আর এটা মোস্ট প্রবাবলি ইউকে যাচ্ছে, সেটাই লেখা ছিল। এখানকার এই ক্যানাল ক্রুজগুলো দারুণ লাগে দেখতে। কোনো কোনো ক্রুজের ভেতরে আবার পার্টিও হচ্ছে দেখলাম। যাই হোক, আমাদের এই 1 ঘন্টার ক্রুজ রাইডটা ভীষণ ভালো ছিল, আর পুরো শহরটাও খুব সুন্দরভাবে ঘুরলাম ক্রুজে বসে, তার সাথে অনেক হিস্ট্রিও জানতে পারলাম। নেদারল্যান্ডের মানুষজন প্রচুর সাইকেল চালায়, আর এখানে রাস্তার ধারে ধারে প্রচুর জায়গায় দেখতে পাওয়া যায় এরকম বিভিন্ন রকম সুন্দর সুন্দর সাইকেল, মানে সাইকেলগুলোকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা থাকে। তো যাই হোক, হাতে এখনো বেশ কিছুটা সময় আছে, তো সেই জন্য আমরা আরেকবার মানে যেই জায়গাগুলো যাইনি সেই জায়গাগুলো ঘুরছিলাম। আর এখন আমরা এসেছি বোবা টি বা বাবল টির দোকানে। এই বোবা টি বা বাবল টি নেদারল্যান্ডে ভীষণ ফেমাস, আর এটা শুধু নেদারল্যান্ডে বলবো না, জার্মানিতেও বেশ ফেমাস। মানে আমরা যেখানে থাকি জার্মানিতে, তার আশেপাশেই বেশ অনেক কটা দোকান আছে এই বোবা টির। আমরা এখন একটা বোবা টি অনেকটাই খেয়েছি, আমি কখনো খাইনি বোবা টি। এখানে মানে বোবা টি না, অ্যাকচুয়ালি বাবল টি। তো এখানে নিচে অনেক বাবল আছে, তো এটা এখন আমরা টেস্ট করবো, দেখি কেমন হয়। বোবা টি দারুণ খেতে, খাবি শুধু একবার খেয়ে দেখ, দেবদত্তদাও খেয়ে দেখেছে, ভালো, আমি তো খেয়েছি। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ব্লগ নিয়ে। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে লাইক করতে ভুলবেন না কিন্তু।